হ্যালো, আমি সেজুতি। আমি সৌভিক। আজ আমরা সাউথ সিটির আইম্যাক্স থেকে জেমস ক্যামেরনের অ্যাভাটার 3 ফায়ার অ্যান্ড অ্যাশ মুভিটা দেখে এলাম। তো আমাদের তো দারুণ লেগেছে আর কি। অসাধারণ লেগেছে। তো আজকে তারই রিভিউ দিতে এসেছি। তো যারা অ্যাভাটার ইউনিভার্সের ফ্যান তাদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ। অলরেডি এটা তৃতীয় সিনেমা। হ্যাঁ। তো 2009 আমরা প্রথম সিনেমাটা পাই, 2022-এ সেকেন্ড সিনেমাটা দি ওয়ে অফ ওয়াটার পাওয়া যায়, দেন এই ফায়ার অ্যান্ড অ্যাশ আসলো। বাকি দুটো সিনেমা 2029 এবং 31 সালে 31-এ রিলিজ করবে এবং এবং এই সেটাও ডিসেম্বরে ডিসেম্বরে। থার্ড উইকেই মোটামুটি রিলিজ মানে করবে। ওরা অ্যাকচুয়ালি তো ক্রিসমাসের সময়টাই সিলেক্ট করে। এতদিন আগের থেকে প্ল্যান করে রেখেছে সবকিছু। তো অ্যাভাটারের প্রথম গল্পটার যদি কেউ মানে রিভিউ বা ইন জেনারেল দেখে থাকলে বা তার মেকিং জানলে সবাই বুঝবে যে বহু বছর ধরে এরা প্ল্যান করে, স্টোরি, স্ক্রিন প্লে, ভিএফএক্স, এভরিথিং প্রচুর সময়ের ব্যাপার। তো আমরা যদি গল্পটা খুব অল্প করে বলি, সেটা হচ্ছে যে এটার স্টার্টিং পয়েন্টটা আবার সেই দি ওয়ে অফ ওয়াটার যেখানে শেষ হয়, যে মানুষরা আবার ফিরে আসবে, তো একটা যুদ্ধ এই নাভি এবং হিউম্যান যারা আসছে তাদের মধ্যে, এটা ইনএভিটেবল, এটা হবেই। তো সেই গল্পটা এবার আরো এগোয়, একটা ফুল ফ্লেজেড ওয়ারের দিকে ব্যাপারটা যাবে, যেখানে হিউম্যানসরা কলোনাইজ করার চেষ্টা করছে নাভিদের। কিন্তু এই গল্পটা আরো অনেক বেশি লেয়ার্ড। এই গল্পের মধ্যে আমরা সেগুলো একটা একটা করে আসবো। তো আমরা আগে গুড পয়েন্টস যেগুলো সিনেমার ভালো দিক সেগুলো আগে বলি, এবং সেটাই সংখ্যাগরিষ্ঠ, এবং খুব অল্প একটা দুটো জায়গা আমাদের স্লাইটলি মনে হয় একটু বেটার হতে পারে, বাকি সবকিছুই ভালো। তো প্রথমেই যদি বলতে হয় স্টানিং ভিজুয়াল, তো ভিজুয়াল এফেক্টস অসাধারণ। মানে এত অসাধারণ কাজ। আমি যখন দেখছিলাম মেকিংটা, মানে প্রতিটা ক্যারেক্টারের যে অ্যাক্টিংও সেটাও অসাধারণ। তাদের ফেশিয়াল এক্সপ্রেশনগুলো মানে দেখাচ্ছে যে একটা মানে মেকিং এ এরকম দেখাচ্ছে একটা গোটা একটা রুম, সেটা গ্রিন স্ক্রিনের মধ্যে হচ্ছে, এবং জাস্ট ক্যারেক্টার যেমন আমি আরো বসে আছি সেরকমই দুটো ক্যারেক্টার আছে, তাদের একটা মাইক লাগানো, এবং তারা সেই মুহূর্তেই দাঁড়িয়ে সেই এক্সপ্রেশন দেওয়া, এবং জাস্ট কয়েকটা পয়েন্ট করা মুখের মধ্যে, সেটা থেকেই ওরা যারা মানে এফেক্টটা তৈরি করেছে বা যারা এডিটার, যারা ভিজুয়ালাইজার, তারা এই কাজটা এত অসাধারণ করেছে, মানে কোনো তুলনা হয় না সেটা। তো এটা আপনারা অবশ্যই 3D-তে এবং যথাসম্ভব ভালো একটা স্ক্রিনে দেখার চেষ্টা করবেন। আমরা আইম্যাক্সে দেখে আপ্লুত। তো এটা সাধারণ স্ক্রিনে দেখলে বা পরে যদি আপনারা টিভিতে, মোবাইলে দেখেন, এই মজাটা পাবেন না। তো এইখানে একটা মানে এমনি তো গোটা সিনেমাটা প্রত্যেকটা ফেসিয়াল এক্সপ্রেশন, যেখানে যুদ্ধ হয়, এভরিথিং দেখতে খুব সুন্দর লাগবে। আমরা শুরুতেই একটা জায়গা মনে করছিল উইন্ড ট্রেডার্স আছে এখানে, তারা কিছু ফ্লাইং শিপসে করে আসে আর কি। যে যানবাহনটা বলা যায় অনেকটা মানে বেলুনস এবং কিছুটা বড় বড় পালতোলা নৌকা, জাহাজ, এইগুলোকে মিলিয়ে জিনিসটাকে কল্পনা করে বানানো। তো সেটা এত সুন্দর আর কি, অসাধারণ মনে হবে যে একটা স্বপ্নের দুনিয়ায় যেন আমরা দেখতে পাচ্ছি। কি যে অসাধারণ সুন্দর, মানে আকাশের মধ্যে মনে হচ্ছে পরি উড়ে বেড়াচ্ছে। তো এরকম গোটাটা জুড়ে একটা ভিজুয়াল ট্রিট আপনারা পাবেন। এবং তার সাথেই বলতে হয় ব্যাকগ্রাউন্ড স্কোরও খুব সুন্দর, মানে ছবির সাথে সাউন্ড দুটোই আপনাকে ইকুয়ালি আনন্দ দেবে। তৃতীয় এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয়, এই গল্পটা অনেক বেশি লেয়ার্ড ইন দি সেন্স যে আগের যে পার্টসগুলো সেখানে অনেক বেশি না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কনসেপ্টটা বেশি ছিল। মানে দেখানো হচ্ছে অ্যাজ ইফ হিউম্যানসরা নিজেদের প্ল্যানেট অলরেডি ধ্বংস করে ফেলেছে, দেন তারা একটা দুর্মূল্য খনিজের সন্ধানে এখানে আসছে প্যান্ডোরাতে, এবং তাদেরকে কলোনাইজ করার চেষ্টা করছে, এবং সেখানকার নেচার, সেখানকার যারা প্রাণী, তাদের কালচার, তাদের অস্তিত্ব তাদের কাছে খুব বেশি ম্যাটার করছে না। তো হিউম্যানসদেরকে অনেক বেশি ব্ল্যাক শেডে দেখানো হচ্ছে, এবং নাভিস তাদেরকে দেখানো হচ্ছে অ্যাজ ইফ তারা নেচারের সাথে অনেক বেশি ওয়েল কানেক্টেড, তারা তার প্রতি মানে একটা সম্মান প্রদর্শন করে, নেচারকে ধ্বংস করে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে তা না। তো তাদেরকে খুব একটা হোয়াইট শেডে দেখানো হয়েছে আগের পার্টগুলোতে, কিন্তু সেই তুলনায় এই সিনেমাটা অনেক বেশি কিন্তু লেয়ার্ড, অর্থাৎ এখানে গ্রে শেড দেখানো হচ্ছে বোথ ফর নাভিস অ্যান্ড হিউম্যানস অ্যাজ ওয়েল। তো এখানে কয়েকটা ইনস্ট্যান্সেস, এক দুটো এক্সাম্পল দিলে বেটার বোঝা যাবে। যেমন এক জায়গায় আমরা দেখি যে জেক সুলি, সে একটা এমন সিচুয়েশন আসে যেখানে স্পাইডার যে ক্যারেক্টারটা, যে ন্যাচারালি যেহেতু প্যান্ডোরার এয়ার পয়জনাস, তো সেখানে তো মানুষ মাস্ক ছাড়া বাঁচতে পারে না। তো সে ইন সাম প্রসেস, সেটা আমরা স্পয়লার দেবো না, সে সেখানকার এয়ার ব্রিথ করতে শুরু করে। তো এই জিনিসটাকে তো রিভার্স ইঞ্জিনিয়ার করে হিউম্যানদের পক্ষে আরো সহজ হয়ে যাবে কলোনাইজ করা। তো সেই সময় জেক সুলি একবার ভাবে যে একে কি তাহলে মেরে ফেলা দরকার, তার একটা কনফ্লিক্ট তার মধ্যে কাজ করে। শেষে সে কি ডিসিশন নিল সেটা আমরা এই মুহূর্তে রিভিল করব, সেটার জন্য তোমাদের দেখতে হবে। একই রকম ভাবে যে কর্নেল কোয়ারিচ রয়েছে, তাকে এখানে একটা রিইনকার্নেশন তার দেখানো হচ্ছে, যে তার যে মানব চেতনা সেটা সামহাউ ট্রান্সফার করা হচ্ছে একটা নাভি বডির মধ্যে। তো তার তো নিজের ছেলে স্পাইডার, তার প্রতি একদিকে টান, আরেকদিকে জেক সুলিকে মেরে ফেলার যে দুর্বার একটা ইচ্ছে, এই দুটো জিনিসের মধ্যে একটা আমরা কনফ্লিক্ট দেখতে পাই। একই রকম ভাবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে সিনেমাটার নাম হচ্ছে অ্যাশ অ্যান্ড ফায়ার। তো এই অ্যাশ কারা?
দি অ্যাশ পিপল বলে নাভিসদের একটা গোত্র দেখানো হচ্ছে, যে আগের পার্টগুলোতে আমরা দেখি যে নাভিদের অ্যাজ ইফ সবই ভালো, তারা মানে এভরিথিং একটা পজিটিভ লাইটে দেখানো হচ্ছে, কিন্তু তাদের মধ্যেও মানে যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকবে। তো ন্যাচারালি তাদের মধ্যেও তো এরকম কিছু গোষ্ঠী থাকতে পারে যারা খারাপ, যারা হয়তো নিজেদের সুবিধা বা লাভের জন্য অন্যান্য নাভিদেরকে কষ্ট দিচ্ছে, তাদেরকে মেরে ফেলছে এবং কিছুটা সাম্রাজ্য বিস্তার করার চেষ্টা করছে। তো এই রকমের একটা ক্যারেক্টার আমরা এখানে পাবো এবং একটা গোষ্ঠী পাবো, তাদেরকে আমরা অ্যাশ পিপল বলা হচ্ছে অনেকটা, এবং হিউম্যানসদেরকে স্কাই পিপল বলা হচ্ছে। আমরা এরকমও দেখবো যে অ্যাশ পিপল আর স্কাই পিপলদের মধ্যে একটা আঁতাত তৈরি হবে, অ্যাজ ইফ বাকি সব কিছুকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য, বা একটা সাম্রাজ্য ইজ নট দি রাইট ওয়ার্ড, মানে প্যান্ডোরাতে আধিপত্য বিস্তারের জন্য। তো সেইখানে আমরা একই রকম দেখবো যে নাভিদের মধ্যেও ভালো আছে, নাভিদের মধ্যেও খারাপ আছে। আবার হিউম্যানসদের মধ্যে একজন মেরিন বায়োলজিস্টকে দেখানো হবে, যে এই প্যান্ডোরার যে কালচার এবং মিউজিক এবং তাদের যে প্রাণী কুল সবাইকে বাঁচানোর জন্য সে কিছু ড্রাস্টিক স্টেপস নেবে তাদেরকে বাঁচানোর জন্য হিউম্যানদের এগেইনস্টে গিয়ে। তো দ্যাট ইজ अगेन যে আমরা মানুষদের মধ্যেও থাকে যে ভালো খারাপ, এদের মধ্যেও আছে ভালো খারাপ। একদম। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমার মনে হয় যে গল্পে। তো ওভারঅল গল্পের প্রায় সবকিছুই ভালো, মানে বলে শেষ করা সম্ভব না কি কি জিনিস ভালো। স্টোরি আপনাকে প্রত্যেকটা জিনিসই খুব আনন্দ দেবে। এবারে এক দুটোই খুব ছোটখাটো খারাপ দিক আছে বলবো, যেগুলো তাছাড়াও আরেকটা ক্যারেক্টার নিয়ে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে কিরি। সেটা একটা ভীষণ ইন্টারেস্টিং একটি ক্যারেক্টার এবং কিউট তার সাথে, এবং ওর একটা দেখাচ্ছে যে ওর একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে ও মাদার নেচার, তার সাথেও কানেক্ট করতে পারে নিজেকে। যে প্ল্যানেটারি কনসিয়াসনেসটা দেখানো হয় প্যান্ডোরা, ইউয়া ওরা বলছে এটাকে, তার সাথে সে কানেক্টেড। এবার কেন কানেক্টেড সেটা আপনাকে অবশ্যই সিনেমাটা দেখে ফেলতে হবে হলে গিয়ে। কিন্তু এটা ওই কনসেপ্টের উপরেই যে নেচারকে ভুলে গিয়ে যে আমরা কাজ করতে থাকি বা কিছু, এটা নয়। নেচারকে সাথে নিয়ে কাজ করলে নেচার আমাদের পক্ষেই থাকবে এবং সেটা সবসময় কিছু ফিরিয়ে দেবে, কিন্তু আমাদেরকে নেচারের সাথে সেই সম্পর্কটা রাখতে হবে। এবং সেখানেও দেখা যায় যে কিরি কিন্তু অনেক চেষ্টা করছে মাদার নেচারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, তার সাথে কানেক্ট হওয়ার জন্য। একার এনার্জিতেও পাচ্ছে না সেটাও যখন একটা দেখাচ্ছে যে একটা কয়েকজন মিলিত ভাবে সেটা করছে, তখন একটা কালেকটিভ উইল এই জিনিসটা তৈরি করতে পারছে। তো সেই অ্যাকচুয়ালি কি আমি একদিন বলছিলাম যে গ্যালিভার্স ট্রাভেলস বলে আমরা একটা ছোটবেলায় গল্প পড়তাম, সেখানেও এই কনসেপ্ট গুলো দেখানো হতো যে একটা হিউম্যান গিয়ে হয়তো লিলিপুটিয়ানদের কাছে চলে গিয়েছে বা ব্রবডিংনাগিয়ানদের কাছে চলে গিয়েছে, এবং তারা কিভাবে জিনিসগুলোকে, তাদের সমাজ কেমন, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো হিউম্যানসদেরই ক্রিটিক করে। সেম জিনিস সেখানেও অ্যাপ্লিকেবল। মানে যখন লিলিপুটিয়ানসদের দেখানো হয় যে তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে, যে ডিমেরকে ছোট দিক খাবে আর কে বড় দিক দিয়ে খাওয়া শুরু করবে, তো সেখানে দেখানো হয় যে কত ছোট বিষয় নিয়ে লোকে গন্ডগোল করে, এই জিনিসগুলো হিউম্যানসদের ক্রিটিক করার জন্য। সেম জিনিস কিন্তু প্রত্যেকটা এই অ্যাভেটার সিরিজও আমরা দেখতে পাই, যে এখানে অ্যাকচুয়ালি অ্যাভেটার ইম্পর্টেন্ট বিষয়ই না, হিউম্যানসদেরই ভালো উইল আর খারাপ উইল, এই জিনিসটাকে আমরা একটা সায়েন্স ফিকশনের থ্রু দেখাচ্ছি। কিন্তু গোটা বিষয়টাই কিন্তু মানব সভ্যতারই পজিটিভ, যারা ভালো চায় আর যারা খারাপ চায়, এই দুটোর মধ্যে কনফ্লিক্টটাকেই কোথাও না কোথাও দেখানো হচ্ছে, মানে সেন্ট্রাল ফিলোসফিটা এরকম। তো সেইখানে এই কিরি ক্যারেক্টারটা কিন্তু আদার্স কিছু জনের সাথে মিলে তাদের কালেকটিভ উইলটা শেষ পর্যন্ত মাদার নেচারের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারে, এবং যখন সেটা করতে পারে সেটা ইনরমাসলি পাওয়ারফুল ফর দেম। এবং তাদের সব, যাই হোক আমি আবার স্পয়লার দেবো না এখানে, সেটা মানে তাদের ভীষণ হেল্প হয় সেখানে। ওকে, এবার আমরা এক দুটো খারাপ পয়েন্টে আসি, খুবই লিমিটেড। সেটা প্রথমত হচ্ছে এটা না, সিনেমাটা একটা মিডিয়েটার ফিল্ম বিটুইন ফার্স্ট টু পার্টস অ্যান্ড লাস্ট টু পার্টস। কারণ দেখলেও আপনার স্টোরি লাইন দেখলেও পাবেন যে সেই 2009-এর পরে 2022-এ এত বছর ধরে ফার্স্ট দুটো পার্ট এসেছিল, কিন্তু ধুম করে 2025-এরটা চলে এলো অ্যাশ অ্যান্ড ফায়ার। এরপরে এগুলো আবার 29 এবং 31-এ আসবে। তো ন্যাচারালি এই সিনেমাটা অ্যাকচুয়ালি আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন সেকেন্ড পার্টটা দি ওয়ে অফ ওয়াটার যেখানে শেষ হয়, এই গল্পটা প্রচুর যুদ্ধ, প্রচুর কনফ্লিক্ট হ্যান দেখানো হয়, কিন্তু ইভেন্চুয়ালি এই গল্পটা আবার শেষ হয় সেই সেম পয়েন্টে। তো বেসিক্যালি স্টোরিটা অ্যাজ ইফ কোথাও যেন মুভি করে না আলটিমেটলি, কারণ আবার এই গল্পের শেষে আমরা ওরকমই একটা ইঙ্গিত পাই যে হিউম্যানসরা আবার শক্তিশালী হয়ে ফিরে আসবে, তারা নিশ্চয়ই আরো বেটার কোনো টেকনোলজি নিয়ে আসবে এবং প্যান্ডোরাকে সেম ভাবেই ডিস্ট্রয় করার চেষ্টা করবে, এবং ওরা একই জায়গাতে মোটামুটি আটকে থাকে। খারাপ দিকটা আমার যেটা মনে হয়েছে যে গল্পটার শেষটা কোথাও গিয়ে যেন সম্পূর্ণটাই জানা, মানে টিপিক্যাল ওই বাংলা সিনেমায় দেখানো হচ্ছে যে ভীষণ মারপিট হচ্ছে চারপাশে, হ্যান হয়ে লাস্টের যারা মেন ক্যারেক্টার কিছু না কিছু ভাবে বেঁচে থাকছে তারা। এখানেও দেখাচ্ছে সেই মানে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, হ্যাঁ সে আকাশে যুদ্ধ হচ্ছে, জলে যুদ্ধ হচ্ছে, যেখানে যুদ্ধ হচ্ছে, কিন্তু লাস্টে দেখা যাচ্ছে ওই ক্যারেক্টারগুলো যারা মেন ক্যারেক্টার তারা সবাই অক্ষত থাকছে এবং ইউটোপিয়ান একটা এন্ড দেখানোর চেষ্টা করা হয়, এবং কোথাও না কোথাও কি হ্যাপি এন্ডিংটাকে থ্রু আউট দি মুভি চেস করা হয় আর কি। মানে ওই টিপিক্যাল আর কি, এন্ডিংটা টিপিক্যাল হচ্ছে, এটাই আমাদের মনে হয়েছে যে যদি আমি
খুব জেনারেলি ভাবি যে এত যুদ্ধের পরে কেউ না কেউ তো মারা যাবে, মানে এমন এমন সিচুয়েশনে দেখানো হচ্ছিল। ঝুঁকিপূর্ণ সিচুয়েশন, কিন্তু হ্যাঁ। তার মধ্যেও মানে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে দুই হ্যাঁ, পক্ষেরই। হ্যাঁ। হিউম্যানসদের মধ্যে তো প্রচন্ড প্রচুর, ডিস্ট্রাকশন হয় হুম। শেষের দিকে, এবং নাভিসদের মধ্যেও প্রচুর লোকে হ্যাঁ, মারা যায়, কিন্তু কিন্তু তাদের সাইড ক্যারেক্টার গুলো ওই একইভাবে একই কারণেই মারা যাচ্ছে, কিন্তু মেন ক্যারেক্টার গুলো ওই একই কারণে আবার বেঁচেও যাচ্ছে। তো এই জায়গাটাই আমাদের একটু ওভারঅল আমরা এই সিনেমাটাকে অবশ্যই বলবো যে এটা একটা মাস্ট ওয়াচ সিনেমা, একদম। আপনারা এই ক্রিসমাস এটা দেখে ফেলুন। এবং এবারে আসি আমরা রেটিংসে। রেটিংসে। তো যে 5টা পয়েন্ট আমরা সাধারণত প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই দিয়ে থাকি, সেগুলো এখন আপনার স্ক্রিনে ভিজিবল। সবগুলোতেই আমরা ভালো স্কোর দেওয়ার চেষ্টা করেছি, স্পেশালি যেহেতু আমরা এই ফিক্স প্যাটার্নটা ব্যবহার করি সেটাই রাখা হচ্ছে, বাট এখানে অনেক বেশি ইম্পর্টেন্স যায় ভিএফএক্স এর উপরে। তো ভিএফএক্স আমরা 10 আউট অফ 10ই দেবো একে, উইদাউট এনি ডাউট। তো এবং এই সবগুলোর অ্যাভারেজ যদি আমরা করি 5টা পয়েন্টের, দেন 8.8 আউট অফ 10 ইজ আওয়ার ফাইনাল ভার্ডিক্ট। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার দেখা হবে পরের দিন। টাটা। টাটা।